আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দেখছি তেলবাজিতে সে একেবারে মহা ঔষধ হয়ে গিয়েছে শাহাবুদ্দিন চুপ্পু। আমি প্রথম থেকে ইলেকট্রিক ক্রিটিক, বিশেষ করে 5ই আগস্টের পর থেকে বারবার উনি মিথ্যা কথা বলেন এবং সাহস নেই, নৈতিক বলটাও নেই। মাস্টার সে মারা যেত, কি হইতো, জেলে যেত, তাকে মারতো না রে ভাই। সে সত্যি কথা, সে যখন বললো মতিউর রহমানের কাছে বলেছিল প্রধানমন্ত্রী পদত্যাগ করেন না, আমি সেটা খুঁজে পাচ্ছি না, এগুলো শপথ করায় কেন? আচ্ছা, উনি সাক্ষাতের কি বলছে? সশস্ত্র বাহিনী বলছে যে আপনি পরাজিত হলে আমরা পরাজিত হবো। তাই উনি সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে বলতে পারতো না যে আমি পদত্যাগ পত্র পাইনি, প্রধানমন্ত্রী শপথ নেয়নি, শপথ ভঙ্গ উনি করেন নাই? রাষ্ট্রপতি দুইজনে মিলে শপথ ভঙ্গ করছে, সবগুলোই শপথ ভঙ্গ করছে। ওয়াকার নেয় নাই, সরকার প্রতিরক্ষার জন্য শপথ নেয় নাই, সার্বভৌম রক্ষার জন্য শপথ নেয় নাই, সশস্ত্র বাহিনী নেয় নাই, উনি নেয় নাই, শপথ দুজনে ভঙ্গ করছে। আপনি যে হেডিংটা করেছেন আজকে এবং শাহাবুদ্দিনের বক্তব্যে আসার আগে আমি দুইজনে একটু আমি বলি যে করলেন আওয়ামী লীগের 2 শাহাবুদ্দিন, একেবারে সঠিক, একেবারে সঠিক। আপনি দেখেন বিচারপতি শাহাবুদ্দিন, চার্লি চাপলিন, বিচারপতি শাহাবুদ্দিন, সবাইকে থাকে চার্লি চাপলিন। উনি এতই মহৎ, আমাকে যদি শপথে ফিরিয়ে দেওয়া হয় আবার বিচারপতি, আমি দায়িত্ব নিব না। এটার মানেটা ছিল উনি যদি বিচারপতি না হন, ওই যে বেতন ভাতাটা পাচ্ছেন না, বিষয়টা ছিল ওইটা, আর কিছুই না। আর একটু মহত্ব দেখানো, ব্যাগ ধরা। তার জন্য তো গণভোট হয়েছে একটা দেশে, জি, বিচারপতি শাহাবুদ্দিনের জন্য একটা গণভোট হয়েছে বাংলাদেশে, একজন ব্যক্তির জন্য। হ্যাঁ হয়েছে, কিন্তু ওই যে সাংবিধানিক, কিন্তু সে করলোটা কি? 91 ইলেকশনে সে যে শেখ হাসিনার যে ইঞ্জিনিয়ারিং ইলেকশন ইঞ্জিনিয়ার, তিনি পর্যন্ত হেরে গেলেন রমনাতে। শেখ হাসিনা মাত্র একটাতে জিতেছিলেন উনি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং মেজর মামলার কাছে উনি হেরে যাচ্ছেন। এটা একটা কথা নাকি? ইলেকশন ইঞ্জিনিয়ারিং এমন ভাবে করেছিল ওনার সময়ে যে বিএনপি কেউ স্বপ্নও পাবে নাই বিএনপি 91-তে ক্ষমতায় চলে আসবে, স্বপ্নও পাবে না সেই বিএনপি উনি ক্ষমতায় নিয়ে আসবে। দুইবার ওনাকে যখন রাষ্ট্রপতি, এইগুলো একটা, আর একবার যখন রাষ্ট্রপতি, 2বারই তিনি বিএনপি কে ক্ষমতায় নিয়ে এসেছেন, দুইবার নিয়ে এসছে ক্ষমতায়। এই যে 2096 আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে শেখ হাসিনা প্রথম, এইখানে পরিষ্কার কিছু কথা বলতেই হয়। অনেক নেতাদেরকে আমরা অনেক সম্মান করি তাদের ষড়যন্ত্রের কারণে, সেটা 111 আমরা র্যাটসের কথা জানি। আমরা একটি রাজনৈতিক সরকারের রাষ্ট্রপতি কখনো নিরপেক্ষ লোক দিয়ে হয় না। সেই জায়গায় শাহাবুদ্দিন কেন করা হলো? যে আমরা বাজারে একটা গুঞ্জন ছিল যে সিনিয়র নেতা হিসাবে আব্দুল সামাদ আজাদ রাষ্ট্রপতি হচ্ছেন। সেই জায়গায় দেখা গেল আওয়ামী লীগের কিছু নেতা শেখ হাসিনাকে বুঝাইলেন, শেখ হাসিনা সবেমাত্র প্রধানমন্ত্রী হয়েছেন এবং গণতন্ত্রের মানস কন্যা তিনি, ওনাকে বোঝানো হলো আপনি যদি শাহাবুদ্দিন সাহেব এমন একজনকে করেন, রাষ্ট্রপতি করেন, যাকে করলে আপনার নিরপেক্ষতা প্রমাণ হবে, আপনি গণতন্ত্রের কথা যে বলতেছেন, দলীয় কাউকে করবে না। সে এমন বুদ্ধিটা দেওয়া হলো, সেই কারণে শাহাবুদ্দিন না বলা হলো, কারণ শাহাবুদ্দিনকে তুলে ধরা মহান ব্যক্তি হিসাবে। চার্লি চাপলিন, সবাই বলতো চার্লি চাপলিন, এমন ছিল চার্লি চাপলিন। উনি কোনোদিন জয় বাংলা বলে নাই, উনি কোনোদিন জয় বঙ্গবন্ধু বলে নাই, আমি শুনি নাই, উনার মুখে শুনি নাই। আচ্ছা, ওনার তো আমি শেষ করি নাই। ওনার পরে হইলো কি, 2000 দেখলাম না আমরা, শেখ হাসিনা দায়িত্ব নিজে দিয়ে আসলেন, একমাত্র শেখ হাসিনার সরকার পূর্ণ মেয়াদ পূর্ণ করে দায়িত্ব দিয়ে আসলেন। শেখ হাসিনা আসতে না আসতে 5 জন সচিবকে বিতরণ। ধন্যবাদ বাড়ি ভাইকে, ধন্যবাদ আমাদের 75 পরবর্তী আমরা সহযোদ্ধা সুজাত ভাইকে, এবং ধন্যবাদ দিচ্ছি আপনার এই চ্যানেলের বাড়ির চ্যানেলের অগণিত দর্শক শ্রোতাদেরকে, এবং এর পিছনে যারা কলা কুশলী আছেন তাদেরকেও। আজকে আমরা, আপনি দেখছেন গত কয়েকটা আড্ডায় কিন্তু আমি ইচ্ছে করি সুজাত ভাইয়ের সঙ্গে একটু অন্যদিকে যাচ্ছি, যাতে আলাপটা জমে। যদি একসঙ্গে কথাবার্তা বলি তাহলে তো একই জিনিস হবে। তাই জন্য আমি আপনার সাথে তর্কে আলাপ জমানোর জন্য করি নাই, আমি সত্যিকারের
প্রথমে শাহাবুদ্দিন সাহেব কিন্তু ব্যক্তি হিসেবে শাহাবুদ্দিন সাহেব কিন্তু আমার দেশি মানুষ, আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরের বাড়ি। 4 মাইল আপনারা খাইছেন না উনার না, কিন্তু ডিস্ট্রিক্ট আলাদা, নেত্রকোনা ডিস্ট্রিক্ট। আমরা কি শুনবো, উনি নেত্রকোনা, উনি হইলো কেন্দুয়া না, কেন্দুয়া, কিন্তু আমাদের বাড়ি থেকে 2-2.5 মাইল দূরে। আমাদের বাড়িতে দেখতে গেছি, আমি গেছি ইয়ার সময়। আমার দুশোর বাড়ি কেন্দুয়া, সাংগঠনিক সম্পাদক, একমাত্র সাংগঠনিক সম্পাদক জেলে আছে এখন। আর হচ্ছে উনি যে প্রাইমারি স্কুলের ছাত্র, আমার বাবাও কিন্তু সেই প্রাইমারি স্কুলের ছাত্র ছিলেন, চণ্ডীবাসা হাই স্কুল, চণ্ডীবাসা স্কুল করতো। তো সেই হিসাবে আব্বার জুনিয়র ছিলেন, উনি আব্বার জুনিয়র ছিলেন। তবে প্রসঙ্গে আসছি যে আমি কিছুটা শুনে, মানুষ কিন্তু কিছু রিস্ক নিতেই হয়। এবং শেখ হাসিনা অবশ্যই, আমি ওই 91 প্রথমবার তো শাহাবুদ্দিনকে তো আমরা নির্বাচন করিনি, শেখ হাসিনা নির্বাচন করেন রাষ্ট্রপতি হিসাবে। এটা আমাদের ওই যে 3 দলীয় জোটের মাধ্যমে একটা হয়েছিল যে প্রথম একটা নিরপেক্ষ ব্যক্তি কি হবেন, সাবেক একজন প্রধান বিচারপতিকে। এবং উনি আবার সে সংবিধানে একটু গণভোট করে উনি যে আবার ইলেকশনের পরে আবার যেন ওই পদে ফিরে যেতে পারেন, এটা গণভোট হয়েছিল। আমি এটা সাধুবাদ জানাই এই কারণে, উনি সততার জন্য কি করবে, ওরা টাকা পয়সা তো প্রয়োজন লাগবে, পেনশনের টাকা পয়সা লাগবে। তা আমি যেটা বলছি, কিন্তু পরবর্তীতে যেটা ব্লেম দেওয়া হয়, 96 সালে শেখ হাসিনা আওয়ামী লীগ 21 বছর ক্ষমতা আসার পরে শাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আওয়ামী লীগ তার ঐতিহ্যকে ধরে রাখার জন্য, আমি এটা উদাহরণ দিচ্ছি, 1971 সালেও কিন্তু আওয়ামী লীগ রাষ্ট্রপতি করেছিল বিচারপতি আবু সাইদ চৌধুরী। উনি কিন্তু আওয়ামী লীগ ঘরানার ছিলেন না। মুস্তাকের পররাষ্ট্রমন্ত্রী হয়েছিল, মুস্তাক তো আওয়ামী লীগের বেমান, পরে রাষ্ট্রপতি থেকে পররাষ্ট্রমন্ত্রী পদে। হ্যাঁ, উনি রাষ্ট্রপতি ছিল, বাংলাদেশের বঙ্গবন্ধু করেছিলেন। রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহ উপজেলা চেয়ারম্যান হয়েছে রায়পুরে। তারপরে বিশেষ দূত, বঙ্গবন্ধুকে বিশেষ দূত করলেন চৌধুরীকে। তো আওয়ামী লীগের দলীয় নেতা ছিলেন, তারপর তো উনি বেইমানি করেছেন। তাই আমি জানি বেইমানি যে করতে পারে, এটার জন্য বেইমানি না, মানে ওই যে রাষ্ট্রপতি থেকে পররাষ্ট্রমন্ত্রী, এটা তো মন্ত্রী হয়েছে মোহাম্মদুল্লাহ। তো আমি বললাম যে এটা যে আবু সাইদ চৌধুরী পররাষ্ট্রমন্ত্রী হয়েছিল। হ্যাঁ, পররাষ্ট্রমন্ত্রী না, পররাষ্ট্রমন্ত্রী না, পররাষ্ট্রমন্ত্রী কিন্তু রাষ্ট্রপতি থেকে ভালো আর্টিস্ট, মানে যে কিছু করতে পারবেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে শেখ হাসিনা, শুধু আপনারা জানেন কিনা আমি জানি, তখন আমি দেশে ছিলাম, রেহানা এবং শেখ হাসিনা দুজন ওনার বাসায় গিয়ে মোটামুটি পায়ে ধরা বাকি ছিল আর কি, খুব অনন্য উনি হতে চাচ্ছিলেন না, করেছিলেন। এটা করেছিলেন শাহাবুদ্দিন সাহেবকে যখন রাষ্ট্রপতি করা হয় আওয়ামী লীগ গভর্নমেন্টের 96 সালে নির্বাচনে জেতার পরে আওয়ামী লীগের দলীয় রাজনৈতিক সরকারের রাষ্ট্রপতি ছিলেন জন্য রেহানা আপা বড় আপা দুইজন মিলে পায়ে ধরা বাকি রাখছে। আমি বাসায় গিয়েছিলেন, আমি বলছি ওরা তো জিল্লুর রহমানের বাসায় গিয়েছেন, না জিল্লুর রহমানকে আব্দুল সামাদ বলতে এটা নেতৃত্ব। পরবর্তীতে 2009 আইসা জিল্লুর রহমানকে আমি 96 সালের প্রেক্ষাপট বলছি যে নেত্রী একটা প্রেস কনফারেন্সে বলেওছিলেন, আমরা আমাদের মধ্যে সামাদ সাহেব, জিল্লুর রহমান সাহেবের মতো আরো লোকজন ছিলেন, ইভেন স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী নামও বলছিলেন, যেরকম ছিলেন আমরা বানাতে পারতাম, কিন্তু আমরা একটু একটা দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছিলাম একটা আমাদের মধ্যে, কিন্তু সেইটা বিট্রে করেছেন উনি একা না, আমাদের 3 সালসা যেটা বলে শাহাবুদ্দিন, লতিফুর এবং একজন ছিলেন, 3 জন। এবং যে প্রথমে লতিফুল হক তো আওয়ামী লীগ ঘরানার লোক ছিল। তাই বলছি যে এইটা দলীয় নির্দলীয় না। আপনি আব্দুল সামাদ আজাদকে যদি বানাইতে পারতেন, খোদার কাছে উনিও বিট্রে করতে পারতেন, জিল্লুর রহমানকে বানালে উনিও বিট্রে করতেন। বিট্রে তো পরিচিত লোকে করে, সিরাজউদ্দৌলার সাথে বিট্রে করছে তো কে, তার পরিচিত ঘনিষ্ঠ লোকই। জিয়া রহমানের সাথে বিট্রে করছিল কে, তার সামরিক সচিব কর্নেল মাহফুজ, ব্রিগেডিয়ার কর্নেল মাহফুজ। এরকম আমি বলছি, এইটা কথা না, মুশকিল হচ্ছে উদ্যোগটা আমরা দেখবো যে বেইমান সে বেইমানি করেছে।
তবে এই সমস্ত জিনিস আপনি আপনি যে চুপ্পু ভাই ব্যাপারটা হয় যেটা বলেন, চুপ্পু ভাই যে সাক্ষাৎকার দিচ্ছেন, আমি চুপ্পু ভাইকে অবস্থা আমি বুঝি, ওই অবস্থা থাকলে তবু আমি বলবো অনুভাই আমি তো সুশীল মানুষ না, যার কারণে আমি আপনি যেভাবে ব্যাখ্যা করছেন আমি সেইভাবে ব্যাখ্যাটা করতে চাই না। আমি কেন করতে চাই না? আমি বেইমানকে বেইমানি করবো। আমি দুইটা জিনিস বুঝি, আমি এটা পরিষ্কার বুঝি। রাজনৈতিক সরকারের যা হবে, বিএনপি যারা করতেছে, এই যে বিএনপি আলোচনা হইতেছে না, বড় কথা বলতেছি, 2024 5 আগস্টে ঢাকা টাউনে থেকে এরকম এত বড় কথা বলার মতো অবস্থা ছিল না। হ্যাঁ, মারা যেতে পারতেন, মারা গেলে কি ক্ষতি হতো জানেন? আমরা যদি বিএনপি কেন তেল মারতেছে কেন সেখানে সে বলতেছি, আমি একটা আপনি মাঝখানে ইন্টারফেয়ার করেন না, আমি যেটা বলতেছি আপনি পরে বলেন। আমি যেটা বলতে যাচ্ছিলাম, দেখেন 1900 অঘরে প্রাণ দেওয়া, আমরা যদি দেখেন 1975 সালের পরে জাতীয় চেতনাটা যদি ওনাদের রাজনৈতিক দৃঢ়তার জন্য, যদি রাজনৈতিক সততার জন্য জীবন না দিতেন, আওয়ামী লীগ কিন্তু 21 বছর অপেক্ষা করতে হইতো না। তাই আমি বলছি, আমি কই চুপ্পু ভাই হ্যাঁ অনেক কথা বললে আপনার বলবেন, আপনি জাতীয় চার নেতা নিয়ে আমার কথা আছে, যদি বলি না না, এটা হচ্ছে শুনেন, চোর গেলে বুদ্ধি বাড়ে, সবকিছু বলা যায় না। ফেল করেছেন ওনারা, ফেল করেছেন ওনারা, মুক্তিযুদ্ধ করতে পেরেছেন কিন্তু বঙ্গবন্ধুর তারপর প্রতিরোধ করতে পারেননি, প্রতিরোধ করতে পারেননি। আমাদেরটা সীমা রাখা উচিত, একটা নেতৃবৃন্দের সমালোচনা করা উচিত, কিন্তু এমন সমালোচনা করা উচিত না। এমন সময় আরে ভাই আমার কথা শুনেন, আপনি যে কথাটা বললেন আমারে বলেন যে বঙ্গবন্ধুর পরে 4 নেতা মুক্তিযুদ্ধ করেন। আমি যতটুকু জানি আপনিও ঢাকায় ছিলেন, 15ই আগস্টে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে যাবেন, পুরা ঢাকা শহর ছাত্রলীগের নেতা কর্মীরা ভরপুর। আপনিও ছিলেন, আমার কথা শুনেন। ওই সময় বঙ্গবন্ধু মারার পরে গোটা কয়েকজন সেনা ছিল, একজন মানুষও দাঁড়িয়ে বলেনি যে আসো আমরা প্রতিরোধ করতে। এবং ওই দিন যে ছাত্রলীগের নেতা কর্মীরা ঢাকায় ছিল সারা দেশের এবং যুবলীগের, যদি কেউ দাঁড়াইয়া সাহস করে বলতে পারতো যে আসেন আমরা প্রতিরোধ গড়ে তুলি, সেই প্রশ্ন উনি তাফুল আহমদকে বঙ্গবন্ধু করেছিলেন। সেই দিন আমরা মুস্তাক ফোন করেছে, আমরা যাইনি মন্ত্রিসভায়, ঠিক আছে, কিন্তু আমরা কেউ রাস্তা দাঁড়িয়ে বলিনি যে বঙ্গবন্ধু মারা আমিও মারা যাব, আসো। আমি আজকে যে কথাটা এখনো বলতেছি, একজন মানুষও তাদের বলতেছে না, সে সাহসটা নেই, আসো আমার সন্তানেরা। মাঠ আপনার মাঠ না, আপনার মাঠ প্রস্তুত, আপনার মাঠ প্রস্তুত, জমিন প্রস্তুত, শুধু আপনার ধান কেটে উঠাইবেন। কুটানোর জন্য একজন লাগে, ধান কাটার জন্য মানুষ লাগে, সেই মানুষটা আমাদের নেই। আমি যেটা বলি, যেটা হচ্ছে, আমি তো বলতো মৃত্যুটা বাঁচতে পারতেন না। আমরা কিন্তু ছাত্রলীগ 15 আগস্ট কিন্তু আমরা মিছিল করেছি, এবং আমি কালকেও আপনাকে একই কথা বারবার ধরানোর চেষ্টা করছি। অনুভাই, আপনি নেতা ছিলেন না, একজন আপনি মিছিল করেছেন, তা আপনি আপনার কথায় কেউ আসতো না। যদি তাজউদ্দিন আহমেদ বলতেন, হাজার হাজার কর্মী আসতো। আমি সেই কথাটা বারবার বলার চেষ্টা করতেছি, একজন নেতা লাগে। ইমরানের কথা গণজাগরণ মঞ্চে যত মানুষ এসেছিল, আমার কথায় কেউ আসতো না। 1977, 78, 79 সালে ছাত্রলীগের সাবজেক্ট কমিটি কিংবা বিভিন্ন মিটিং এ কিন্তু আমরা এগুলি আলাপ আলোচনা হইতাম। যখন রাজ্জাক ভাই, তোফায়েল ভাইকে নিয়ে ক্রিটিসিজম করা হইতো, তোফায়েল ভাই কেন রক্ষী বাহিনীকে নির্দেশনা দিলেন না, তখন আমি কিন্তু একটা সবাই বলেছিলাম যে, আমি ছাত্র সেনা কর্মী মেম্বারশিপ বলেছিলাম যে এটা রাজ্জাক ভাই, তোফায়েল ভাই দায়িত্ব আগে আমাদের বঙ্গবন্ধু পরে প্রধানমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী, দায়িত্বটা পরে ওনার উপর। আমরা কিন্তু আমি বলছি সেটা আমি বেমানে খাতায় ফেলে দিতে চাচ্ছি না, তবে উনি এখন যেটা করছেন, এবং আমি বিশেষ করে সাক্ষাৎকার সময় শপথ গ্রহণের সময় দেখলাম তারেকের সাথে ওনার আগের উনি ইন্টারভিউতে বলেছেন উনি নাকি প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে নাকি এগুলো করছেন, সবাই তখন ক্যান্টনমেন্টে।
হ্যাঁ, এরা সে সবাই প্রশ্ন তো করছে। settlement-এ। উনি বলছেন 2 জন বিচারপতি আদালতে উপস্থিত ছিল হ্যাঁ। আর অন্য দেশে ভার্চুয়ালি, কিন্তু শিশির মনির জামাতের আইনজীবী সে বলছে আমরা কোর্টে ছিলাম, কোর্টে এই ধরনের কোনো কিছু হয় না সেটা। বাড়ি ভাই, আমি এই যে তখনকার যে বিচারপতি ওবায়দুল হাসান শাহিন, সে আমার আত্মীয়, আমি তার সঙ্গে কিন্তু 5 তারিখে কথা বলেছি, 6 তারিখে কথা বলেছি, 7 তারিখেও কথা বলেছি, 8 তারিখেও 8ই আগস্ট কথা বলেছি, এখনো কথা হয় আমার। এখন সে বলছে অনু ভাই আমাদের কোনো মিটিং হয়নি, আমাদের সাথে মিটিং সম্ভব ছিল না। এটা কিন্তু এখন রাষ্ট্রপতি ইন্টারভিউ দিয়ে বলছে মানে এইটাই, মানে ওই যে বললো মানুষের পতন, উনি পতন, ওনার যে পতন শুরু হয়েছে, পতনের জন্য এটা ওই যে শুধু এখন যেটা সেফ এক্সিট বলেন কিংবা মানে তার বিএনপি তাকে যদি আবার পূর্ণ মেয়াদের ক্ষমতা রাখে, সেফ এক্সিট আমি যেটা আছে পূর্ণ এটা রাখবেন আমি জানি, কিন্তু উনি চাচ্ছেন একটা সেফ এক্সিট। আপনি যেটা বললেন যে বিভিন্ন দেশে আমাদের সবার তো কিছু খারাপ খারাপ জিনিস আছে, এই বিষয় যেন নাড়াচাড়া না দেওয়া হয়, তার জন্য উনি একটু বিএনপি কে তারেক জিয়াকে একটু তৈলমর্দন করছেন। অনু ভাই, উনি ওনার এখন কিচ্ছুই হবে না, উনি ইতিহাসে অমর হয়ে থাকবেন, এখনো সময় আছে, এমন থাকবেন, এখনো সময় আছে। আমি বলি উনি যে কথাগুলো বলেছেন, প্রথমত ওই যে অধ্যাদেশ নিয়ে কথা বলেছেন যে উনি জানেন না অনেকগুলো, এইগুলো যদি বলেন যে আমি স্বাক্ষর করি নাই, আমাকে করতে আদালতে উনি করতে পারে, আদালতকে বলতে পারে এই ব্যাপারটার জন্য। উনি এই যে রেফারেন্স নিয়ে এক এক সময় কথা বলতেছেন, উনি যে কথাগুলো অসাংবিধানিক কাজগুলো ইউনূস সরকার করেছে, আমি বিএনপি বলতেছি না, ইউনূস সরকার এখন তো ক্ষমতায় নেই, যে উনার একটা বিষয় না, একটা না, আমার কথা চেষ্টা করতে আমার চেষ্টা করতে দেন, আমার চেষ্টা করতে দেন। আজকে যে তথ্য, আমি যে কথা বলতে আজকে এইটা বাদ দেন, আমি একটা বিষয় আমার কথা বলতে দেন ভাই। আরে একটা কথা আবার বলতে দেন ভাই। ওনার আর উনি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন, শুধু এটাও না, উনি যদি আমি যে কথা বলতে আমি বলছিলাম হতে পারতেন, করতে পারে। আপনার সাথে আমার কথাটা, একটা কথাটা শুনেন, বিএনপি গণভোটের বিরুদ্ধে, উনি তো এখন বিএনপি সরকারে না, উনি যেটা করতে পারেন না সেটাই করা হয়েছে ইউনূসের আমলে, সেটা হচ্ছে আদেশ, গণভোটের যে সাংবিধানিক আদেশ, উনি যদি আজকে বলে বিএনপি তার পক্ষে দাঁড়াবে না, উনি গতকাল বলছেন আমি স্বাক্ষর করিনি, তবু আমার নামে এটা প্রচার করা হয়েছে। ওই কথাটাই বলতেছি, এইটা এখন যদি উনি আদালতে বা উনি যদি বলে প্রথমত সাংবিধানিক ভাবে তুমি আদেশ দিতেই পারেন না, উনি আদেশ দিতে পারেন না। এখন যে অবস্থা রয়েছে, না উনি অধ্যাদেশ না, প্রাইম মিনিস্টার উনি আদেশও দিতে পারেন না। শুনেন, অধ্যাদেশ দিতে পারে, অর্ডিন্যান্স অর্ডার দুই জিনিস। কথাকে বিশ্বাস করবেন না, এই কারণে উনি যখন বলেছেন আমি প্রধান বিচারপতির সাথে কথা বলেছি, প্রধান বিচারপতি বলবে যে না কথা বলে নাই, তখনই আমার কথাটা শুনে আপনি তো আপনার কথা, আমার কথাটা আপনি ধরতে পারতেছেন না। আসলে আমি তাকে কোন সময় বীর পুরুষ মনে করে, সে একটা কাপুরুষ। আমি বলতেছি বীর পুরুষ হইতে পারতো একটা কাজ করলে, হ্যাঁ, যে সে অনেক কিছু বলছে, এখন অনেক কথাই বলতেছেন উনি যেটা সবচেয়ে বড় কথা বলতে গিয়ে তালগুলো পাকায় ফেলছেন। না তালগুলো পাকা, বিএনপির পক্ষে রাখার জন্য উনি বিএনপি বিগড়াইতে চাইছেন না, যার কারণে পারলে তারেক জিয়ার পা পর্যন্ত ধরবে, আমি যেটা বুঝছি এখন সে থাকবে, থাকার জন্য উনি যে না বিএনপি কে খুশি করার জন্য উনি যে কাজটা করতে পারে, বিএনপি তো গণভোটের পক্ষে না। উনি শুধু আরে ভাই আমার কথাটা আপনি শেষ করতে দিবেন তো, আপনি আমার কথাটা শেষ করতে দিবেন তো আপনি আগে। না আপনি যেহেতু আমার কথা বলেন, না আমি বলতেছি আমার কথা ধরতে পারতেছেন না, কথা ধরা মানে কথা বলা মানে আমার কথা শেষ করতে দিয়ে তো আপনি ধরবেন নাকি? আমার তো শেষ করি না আমি কথাটা। বিএনপি কে খুশি করার জন্য, বিএনপি কে আওয়ামী লীগ খুশি করার জন্য বলতেছি না, বিএনপি কে পক্ষে রাখার জন্য যে উনার যেহেতু ভয় আছে, একটা কাজ করলে ইউনূস আটকে যাবে, একটা, আর কিছু লাগবে না। আদেশ অধ্যাদেশ, রাষ্ট্রপতি কোন অবস্থায় আদেশ দিতে পারে না, অসাংবিধানিক। রাষ্ট্রপতি অধ্যাদেশ দিতে পারে, তাও আবার
সংবিধানের মৌলিক চরিত্র পরিবর্তন করা যায় এমন কোন অধ্যাদেশ উনি দিতে পারেন, এটা সংবিধান বলতেছে। এই যে তারা গণভোটটা, এটা অধ্যাদেশটা গণভোটটা করেছে সাংবিধানিক আদেশ দিয়ে, এটা এর আগে স্বাধীন মালিকরা বলেছে এটা হয় না, এটা বেআইনি। এখন উনি বললে না, সেখানে তার অবস্থা নেই। তিনি একটা জায়গায় প্রথমেই কনভিন্স, প্রাইম মিনিস্টার কোনো প্রত্যেকপত্র তার কাছে নাই। প্রাইম মিনিস্টার প্রত্যেকপত্র না দেখে তিনি সব কাজ করে ফেলেছেন। কিন্তু সবকিছু হয়ে যায়। আমি বললাম তো একটা কই যে বিএনপি কে পক্ষে নিয়ে উনি যদি এইটা কাজটা করতে পারতেন, উনি বাদ দেন প্রায় এটা তো বিএনপির, আমি বলতেছি উনাকে বিএনপি কে পক্ষে নেওয়ার জন্য যে গণভোট নিয়ে যে লড়াইটা করতেছে বিএনপির কিচ্ছু লাগে না। উনি শুধু যদি বলে আমি এটা স্বাক্ষর করি নাই, মানে গণভোট পুরোটাই বাতিল। কি হবে? বাতিল হবে না, বাতিল হয়ে যায়, বাতিল হয়ে যায়, বাতিল হয়ে যায়। আপনি বাংলাদেশের আদালতকে, বিচার বিভাগকে ফেরেশতা মনে করছেন। আমার কথা বুঝলেন, এখন আদালত তো বিএনপির কথা চলবে না, এই তো বলছি তো। তাই আদালতে আমি বিএনপি আমি যে কথা ওইটা বিএনপির পক্ষে বলছি কথাটা। না, বিএনপির পক্ষে যাবে না, তখন তো এই নির্বাচনটা ইয়ে হয়ে যাবে, এই নির্বাচনটাও আনভ্যালিড হয়ে যাবে। না, গণভোট পারেন না উনি করতে। শুধু গণভোট শুধু বেআইনি, আর নির্বাচনটা বেআইনি, এটা হইতে পারে না, আইনি হইতে পারে না। আমি আইনে তো কিছুই নেই, আইনিতে শুরু করে কিছু সঠিক না। না, আমি আপনার কথা বলছেন তো, আপনি ফ্লোর দেন, বলেন। আমাদের আপনি কিভাবে এত আশা, এত বিশ্বাস আছে আমাদের বিচার বিভাগ, বিচারকদের প্রতি, যে বিচারকরা 21 আগস্টে ঘেরের হামলা বলছে না এটা পুরা মামলা খারিজ, 10টা হামলা পুরা মামলা খারিজ, তো সেই বিচার বিভাগের আপনি এই সমস্ত ক্রিটিক্যাল বলবেন? আমি দ্বিমত পোষণ করতেছি না তো, জিনিস দিয়ে আমি দ্বিমত নাই তো আমার এই জায়গায়। একটা আমার কথা শুনেন, আপনি এখন কথা বললেন না, আপনার কথা শুনে বলি নেই। একটা সিম্পল জিনিস দিয়ে বলবে যে চুপ্পু সাহেব মিথ্যা কথা বলছেন কেন, যে উনি বলছেন যে প্রধান বিচারপতির সাথে উনি কথা বলছেন সাক্ষাৎকারে, কিন্তু অন্য সব সাক্ষী প্রধান বিচারপতি সবাই বলবে যে না, ওনার সাথে কোনো কথা হয় না। তাই এই যে আপনি যে বলছেন যে ওনাকে সাক্ষ্য দেওয়া হয় না, অমুক দেওয়া হয় না, উনি বলবে যে না, আমাদের কথা আপনি বুঝেনই নেই আমি কি বলছি। বুঝেছি, বুঝেন নাই কেন? আপনার সব কথার সাথে আমি একমত। আমি যে কথাটা উনি বলছেন সব কাজ অসাংবিধানিক। উনি যে কথাটা, যেটা এই যে আদেশ দেওয়াটা টোটালি 100% অসাংবিধানিক। এইটাতে ওনার কোনো, কারণ সরকার বিএনপি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য বিএনপি ওনাকে এখন রাখছে, এবং এইটার পক্ষে, আর সংবিধান ছুঁড়ে দেওয়ার পক্ষে হইল ইউনুস গংরা ওরা। আচ্ছা, আপনি এখন বিচার বিভাগ কাজ কথায় চলবে, বিএনপির কথায় চলবে, পরিষ্কার। উনি আদেশ দিতেই পারেন না, সংবিধান বলতেছে। প্রধানমন্ত্রীর বিষয়টা তো উনি একবার বলেছেন উনি রিজাইন করেছেন, একবার বলতে করে নাই। কথা এখন কোন দাম নাই আদালতে, চুপ, এক কথা স্ট্রেট না। আমার চুপ্পু না তো, আমি চুপ্পুর কথা বলতেছি না, আমি বলতেছি সংবিধানের কথা, আমি সংবিধানের কথা বলতেছি। না, চুপ্পু ভাইয়ের পক্ষে কিংবা এইটার জন্য আপিল করতে কে যাবে? জামাত করতে যাবে, বিএনপি করতে যাবে, আওয়ামী লীগ করতে যাবে? আমি আপনি এইটাও বুঝতে, আমি বলছি কেউ করা লাগে না তো, উনি বললেই হয়। কি হবে? মানে সরকার স্বপ্রণোদিত ভাবে নিজের, এই সরকার তো গণভোটটা চায়, পক্ষে না। গণভোটের কিন্তু শুধু একটা জিনিসে গণভোটটা বাতিল করবে আর নির্বাচনটা বৈধ করবে। এইটা আপনার আমি একমত। 5 তারিখ থেকে শুরু করে যা হয়েছে পর্যন্ত, ইউনূসের শপথ থেকে শুরু করে, প্রথমত উনি শপথ ভঙ্গ করেছেন। আমি তো সবগুলো অবৈধ, সবই অবৈধ, সবই অসাংবিধানিক। আমি তো মানি এটা সব অবৈধ, কিন্তু এই সবগুলো অবৈধ তো বিএনপি তো মানবে না এটা। কিন্তু যতদিন পর্যন্ত তুলনামূলকভাবে সৎ বিচারক, সৎ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত এই দাবি করা, আমরা মনে না করা ভালো, এটা কোনো তর্কের বিষয়ই না। আমরা আমি তো এটা বলতে যাচ্ছি, চুপ্পু কোনো শাহাবুদ্দিনের আলোচনার বিষয় না আমার দৃষ্টিতে। দুইটাই বেঈমান। হ্যাঁ বাবা, বাঙালি জাতি বেঈমান ইতিহাস তো কম না। না, আমি বাঙালি জাতিকে বেঈমান বলি না, আমি বেঈমান, বাঙালি জাতিকে বেঈমান বলি। বাঙালি জাতির মধ্যে বেঈমানের সংখ্যা কম তো না।
আমাদের মধ্যে ওই খন্দকার শুনেন শামজ্জাম ওবায়দুর রহমান তো বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগের সভাপতি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক। না, ওদের একটা আদর্শিক দ্বন্দ্ব ওই জায়গায়, আদর্শিক দ্বন্দ্বটা, যার কারণে তারা সবাই চলে গেছিল। আমি 15 আগস্টে আগে তো কখনো যায়নি। না আগে যান না, আদর্শিক দ্বন্দ্বটা হইলো আপনাকে আদর্শিক দ্বন্দ্ব ছিল, এরা বাকশালের পক্ষে ছিল না, এরা বাকশালের পক্ষে ছিল, আদর্শিক দ্বন্দ্ব ছিল এরা আমেরিকার এজেন্ট ছিল, আমেরিকার আদর্শিক দ্বন্দ্ব ছিল নূর আলম সিদ্দিকীর সাথে। শামজ্জাম ওবায়দুর রহমান সাথে আদর্শিক দ্বন্দ্ব ছিল। এটা হচ্ছে বেইমানি। আপনার মনে আছে এই যে অনুভাই যে সম্মেলনে শেখ শহীদ প্রেসিডেন্ট হয়, মনিরুল হক প্রেসিডেন্ট হয়, মনে আছে না? মনে আছে। ওই সময় রশিদ হাসান নামে শহীদ রশিদ ভাই, এরপরে সম্মেলন, না এটার পরে, ইসলাম অর্গানাইজিং সেক্রেটারি। আর আমার এরপরে যেটা করলো, মনিরুল হক চৌধুরী প্রধান সভাপতি, শফিউল আলম সেক্রেটারি হইল। হ্যাঁ, ওই সময় রশিদ হাসান একটা কমিটি হয়েছিল তো নাকি, মনে আছে? পাল্টা কমিটি হয়েছিল। আমি ছিলাম সম্মেলনে, আমি ওই না, আমার কথা সমাধান নাই। আপনার রশিদ ছিল ওই যে শহীদ ভাইয়ের লোক যে সেক্রেটারি ছিল, রশিদ ভাই, এম এ রশিদ, বরিশালে। হ্যাঁ, বরিশালটা। তার সাথে হাসান ভাইকে করে একটা কমিটি হয়েছিল, সেইটা বেশি দিন টিকে নাই। ওই দিন আমি সম্মেলনের দিন আমি খুব ক্ষুদ্র ছোট ছিলাম, আমি ওই সম্মেলনে আমি ছিলাম, বঙ্গবন্ধু শেষ সম্মেলন। আমি ওই সময় নূর আলম সিদ্দিকীর বাসায় রশিদ হাসানদের যে মিটিং হয়েছিল পাল্টা কমিটির, সেইখানে কে ওবায়দুর রহমান ছিল, আমি নিজে সাক্ষী। ধন্যবাদ।